স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ইউনিট 1 অর্থাৎ প্রথম ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা জানো যে কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের 25 নম্বরের প্রশ্ন হয়, এখানে কোনো ছোট প্রশ্ন থাকে না। তাই আজকের ক্লাসে আমি 4টে গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো বলছি, একটু মনোযোগ সহকারে শোনো। আরেকটা বিষয়, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ তোমরা প্রশ্নের উত্তরগুলো ইংলিশেও পেয়ে যাবে। যে প্রশ্নগুলো আজকে আলোচনা করব 4টি। প্রথম প্রশ্ন থাকবে, সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারগুলি আলোচনা করো। পরের প্রশ্ন থাকবে, ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত, বিবৃত করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এবং শেষ প্রশ্ন থাকবে, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব লেখো। এই গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর দেখে নাও। এবার তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে, সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও দেখো শেষে প্রশ্ন উত্তরগুলো ইংলিশে তোমরা পেয়ে যাবে। দেখো সাম্যের অধিকার, এখানে কি বলা হচ্ছে দেখো, যুগে যুগে দার্শনিকরা সাম্যের জয়গান গেয়েছেন। সাম্যের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন হয়েছে। 1776 সালে আমেরিকার স্বাধীনতার ঘোষণায় বলা হয়েছে, অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল। রাষ্ট্রসংঘের সনদেও সাম্যের অধিকারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এর কারণ হলো, সাম্য ছাড়া গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে। মানুষে মানুষে বৈষম্য থাকলে গণতন্ত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না। ভারত একটি গণতান্ত্রিক দেশ। সংবিধানের প্রস্তাবনায় গণতান্ত্রিক আদর্শের শপথ নেওয়া হয়েছে। গণতন্ত্রের প্রাণ হলো সমতার নীতি। তাই মৌলিক অধিকারের প্রথমে 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। ধারাগুলি বিশ্লেষণ করলে সাম্যের অধিকারের প্রকৃতি জানা যাবে। এবার ধারাগুলো এখানে তোমাদের উল্লেখ করতে হবে। আর দেখো কিভাবে নোটসগুলো গুছিয়ে লিখলে তোমরা ভালো নম্বর পাবে, কারণ 25 নম্বর একটা প্রশ্নের জন্য 25 নম্বর, যা তা লিখে ছেড়ে দিলে কিন্তু 25 নম্বর পাওয়া যাবে না। যথেষ্ট ভালো কোয়ালিটি তোমাকে কিন্তু মেনটেন করে লিখতে হবে, কারণ এটা মানে এইচএস লেভেল নয়, এটা কলেজ লেভেল। এখানে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি মানে খাতা দেখবেন, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু ভালো করে লিখতে হবে। এখানে দেখো 14 নম্বর ধারায় কি বলা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, আইনের দৃষ্টিতে সকলে সমান, আর সকলে আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হবে। এখানে প্রথম কনসেপ্ট হচ্ছে আইনের দৃষ্টিতে সকলে সমান। এখানে কি বলা হচ্ছে দেখো, সংবিধানের 14 নম্বর ধারায় উল্লেখিত এই নীতির অর্থ হলো, আইন সকলের ওপরে, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। সমান অপরাধে প্রত্যেক অপরাধী সমান শাস্তি পাবে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিক সকলের বিচার সাধারণ আইনের দ্বারা সাধারণ আদালতে হবে। ব্রিটেনের আইনের অনুশাসন নীতি অনুসরণে এইটি গৃহীত হয়েছে। তবে এর ব্যতিক্রম আছে, যেমন রাষ্ট্রপতি ও রাজ্যপাল তাদের কাজের জন্য আদালতের কাছে কৈফিয়ত দিতে বাধ্য নন। শপথে বহাল থাকাকালীন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না। আইনসভার সদস্যরাও বিশেষ অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করে। তাছাড়া সাম্যনীতি অনুসারে সকলের বিচার সাধারণ আদালতে হওয়া উচিত, কিন্তু সেনাবাহিনীর লোকেদের বিচারের জন্য পৃথক আদালত আছে। তারপর পরের যে কনসেপ্টটা ছিল, আইন কর্তৃক সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকার। এই কথাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এর অর্থ ব্যাখ্যা করতে গিয়ে অধ্যাপক জেনিংস বলেছেন, একই শ্রেণীভুক্ত ব্যক্তিদের জন্য একই ধরনের আইন সমানভাবে প্রয়োগ করা হবে। এর অর্থ এই নয় যে প্রত্যেকের আইন সমস্ত ব্যক্তির ক্ষেত্রে সমানভাবে প্রযুক্ত হবে। রাষ্ট্র যুক্তিসঙ্গতভাবে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে পৃথক পৃথক শ্রেণীর ওপর পৃথক পৃথক আইন তৈরি করতে পারে। এবার উদাহরণ হিসাবে বলা যায়, প্রত্যেকের সমান অধিকার, সমান হারে আয়কর দিতে হবে এমন কথা নয়। এক্ষেত্রে রাষ্ট্র জনসাধারণকে আয়ের পরিমাণ অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করে বিভিন্ন হারে আয়কর বসাতে পারে। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আলোচনা করা হয়েছে প্রথমত দ্বিতীয়ত, এইভাবে ব্যতিক্রম আলোচনা করা হয়েছে। 4টে পয়েন্ট আছে ব্যতিক্রমে, তোমরা 2টো বা 3টে দিয়ে দেবে। এবার 15 নম্বর ধারায় কি বলা হচ্ছে দেখো, এই ধারায় বলা হয়েছে যে ধর্ম, বর্ণ, জাতি
নারী পুরুষ জন্মস্থানগত কারণে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। এমনকি এই সমস্ত কারণে সাধারণের ব্যবহার্য দোকান, হোটেল, রেস্তোরাঁ, প্রমোদ স্থানে প্রবেশের ওপরে কেউ বাধা দিতে পারবে না। এছাড়া রাষ্ট্র জনসাধারণের জন্য যে পুকুর, স্থানের ঘাট, সড়ক প্রভৃতি তৈরি করবে, সেগুলি ব্যবহারের ক্ষেত্রে উপরিক্ত কারণগুলির জন্য কাউকে বঞ্চিত করা যাবে না। এবার 15 নম্বর ধারার কিছু ব্যতিক্রম আছে, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এইভাবে ব্যতিক্রমগুলো আছে, তিনটে আছে, তিনটেই দিতে হবে। 16 নম্বর ধারা, 16 নম্বর ধারায় কি বলা হয়েছে দেখো, 16 নম্বর ধারা, এই ধারায় বলা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে সকলের সমান অধিকার থাকবে। জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ, জন্মস্থান প্রভৃতি কারণে কোনো ব্যক্তিকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করা যাবে না বা বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এবার এর কিছু ব্যতিক্রম আছে, প্রথমত, দ্বিতীয়ত, দুটো ব্যতিক্রম এখানে লেখা আছে। 17 নম্বর ধারায় কি বলা হয়েছে তোমরা একটু দেখে নাও, কারণ এতগুলো প্রশ্নের উত্তর পুরোপুরিভাবে বলতে গেলে অনেকটা সময় লাগবে। 18 নম্বর ধারা এবং শেষে মূল্যায়ন দিয়ে প্রশ্নের উত্তরটা কিন্তু শেষ করা হয়েছে। তোমরা মূল্যায়নটা চাইলে একটু ছোট করে দিতে পারো। এবার আজকের ক্লাসের 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত বিবৃত করো। এই যে প্রশ্ন, এই প্রশ্নটা কোনো একটা সেটে 2023 সালে পরীক্ষা এসেছে এবং তোমরা 24 সালে পরীক্ষা দিতে চলেছো, সেই কারণে তোমাদের বলবো এই প্রশ্নটা ভালো করে করো। এই প্রশ্নটা যে কোনো একটা সেটে কিন্তু দিতে পারে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর প্রশ্নের উত্তরটার যে কনসেপ্ট সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে, যে কি কি মূল নীতির ভিত্তিতে গড়ে উঠেছে সেটা বুঝতে হবে। প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে প্রশ্নের উত্তরটা তোমাদের শুরু করতে হবে। ভূমিকাতে কি লিখবে দেখো, ভারতের সংবিধানে 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়, যা ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করে। সংবিধানের প্রস্তাবনায় জাতীয় লক্ষ্য ও আদর্শগুলি তুলে ধরে এবং এর মধ্যে ন্যায্য, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব নীতিগুলি অন্তর্ভুক্ত রয়েছে। এই নীতিগুলি আমাদের দেশের মৌলিক কাঠামো ও মূল্যবোধের কে প্রতিফলিত করেছে, যা আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির মূল ভিত্তি হিসাবে কাজ করে। এবারে মূল্যবোধের বিশ্লেষণ, যেগুলো মূল্যবোধ আছে, যে ন্যায়, ঠিক আছে, স্বাধীনতা আছে, তারপরে আছে স্বাধীনতার পরে আছে সাম্য, সার্বভৌমিকতা, সমাজতান্ত্রিক, ঠিক আছে, ধর্মনিরপেক্ষতা, দেখো ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র এবং শেষে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করবে। এবার পরের প্রশ্ন যেটা আছে, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা তোমাদের সংবিধানের পেপারের উপরে, যেহেতু মানে পেপারটা আছে সংবিধানের ওপরেই আছে, সংবিধানের বৈশিষ্ট্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। এখানে পয়েন্ট পয়েন্ট করে তোমরা আলোচনা পাবে, যেমন বিশ্বের দীর্ঘতম ও জটিল সংবিধান, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। তারপরে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরের পয়েন্ট। তারপরে আছে দেখো, তারপরে 3 নম্বর পয়েন্ট আছে, এইভাবে 3 নম্বর পয়েন্ট হচ্ছে সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়, এইভাবে পয়েন্টগুলো আলোচনা করা হয়েছে। মৌলিক অধিকারের স্বীকৃতি, এখানে পয়েন্টটা দেখতে পাচ্ছ। তারপরে মৌলিক কর্তব্যের উল্লেখ এইভাবে আছে। নির্দেশমূলক নীতি, ঠিক আছে, নির্দেশমূলক নীতি, প্রস্তাবনার সংযোজন, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। স্বাধীন বিচার বিভাগ, এইভাবে প্রশ্নের উত্তরটা তোমরা শেষ করবে। এখানে একটু বেশি পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখানে কমিয়ে দেবে, পয়েন্টগুলো একটু কমিয়ে দেবে, 7টা থেকে 8টা পয়েন্ট তোমরা লিখবে, ঠিক আছে, 8টা পয়েন্ট লিখবে, মূল্যায়ন দিয়ে শেষ করবে। আর এই প্রশ্নটা ভালো করে করতে হবে, সংবিধানের মানে ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব লেখো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নের উত্তরটা দেখে নাও, আমার স্ক্রিনটা একটু রোটেট হয়ে গিয়েছিল। দেখো, প্রস্তাবনার প্রথমে তোমাদের একটা খুব সুন্দর একটা সংজ্ঞা দিতে হবে, দেখো কিভাবে লেখা আছে, এইভাবে তোমাদের লিখতে হবে। তারপর প্রস্তাবনার স্বরূপ, প্রস্তাবনায় কি বলা হয়েছে সেটা স্বরূপে দিতে হবে। তারপরে গুরুত্ব বা তাৎপর্য, এইভাবে পয়েন্ট পয়েন্ট করে তোমরা আলোচনা করে দেবে, তাহলেই তোমাদের মানে সুন্দর নোটটা কিন্তু সাজানো হবে। দেখে নাও। আর আবারও বলছি, যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করে নেবে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখো, এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর তোমাদের যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার প্রয়োজন বলে মনে হয়, তোমরা নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখে নাও, সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও তোমরা, ঠিক আছে। দেখো, এখানে সেকশন মানে ধারাগুলো উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটা ধারা উল্লেখ করে করে তোমাদের কিন্তু লিখতে হবে। এইভাবে মূল্যায়ন দিয়ে কিন্তু শেষ হচ্ছে। 6 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এটা 6 নম্বর প্রশ্ন আছে, দেখে নাও। 6 নম্বর প্রশ্নের উত্তর গেল। 7 নম্বর প্রশ্ন, এটা 7 নম্বর প্রশ্ন, দেখো 7 নম্বর প্রশ্ন 3 নম্বর, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর, 6 নম্বর পয়েন্ট আছে, 7 নম্বর পয়েন্ট, 8 নম্বর, 9 নম্বর পয়েন্ট, 10 নম্বর, 11 নম্বর পয়েন্ট,
13টার মতো পয়েন্ট আছে এখানে, কিন্তু তোমরা 8টা পয়েন্ট দিলেই যথেষ্ট, যে কোনো 8টা পয়েন্ট দিয়ে দেবে। এবারে 8এর দাগের প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা প্রিয়াম্বেলের ওপরে আছে, দেখে নাও। এটাও খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এখান থেকেই তোমরা কমন পাবে। কয়েকদিন তোমরা একটু চ্যানেলটার দিকে চোখ রাখো, ফলো রাখো, এবং পরবর্তী সেমিস্টারগুলোতেও তোমরা এখান থেকে নোটসপত্র পেয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও।